আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। তো আজকের তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো গতদিনে আমরা মনে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায়টা আহ, কিছু অংশ পড়েছিলাম, অর্থাৎ কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি। তো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির অধ্যায় থেকে আমরা গতদিনে ইনপুট ডিভাইস অর্থাৎ ওয়েব ক্যাম বা ক্যামেরা, তারপরে হচ্ছে স্ক্যানার, তারপরে হচ্ছে মেমোরি ও বিভিন্ন স্টোরেজ ডিভাইস, র্যাম, রুম, এগুলো নিয়ে কিন্তু আমরা গতদিনে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এরপর থেকে শুরু করব। তো চলো আমরা শুরু করি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে পাঠ 11, সেটা হচ্ছে মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। তো মেমোরি এবং স্টোরেজ ডিভাইস থেকে আজকে আমরা শুরু করব। তো আমি প্রথমে বলে নেই, তো মেমোরি কি? মেমোরি তো তোমরা মেমোরির সঙ্গে সবাই পরিচিত, যেহেতু তোমরা সবাই এখন মোবাইল ফোন ইউজ করছো। তো মেমোরি হচ্ছে তথ্য বা ডেটা যে ডিভাইসটার মধ্যে জমা রাখা হয়, সংরক্ষণ করে রাখা হয়, সেটাই তো তোমার হচ্ছে মেমোরি। মেমোরি এবং স্টোরেজ ডিভাইস। তো এখন চলো আমরা প্রথমে যে মেমোরিটা, আমরা তো এখানে কম্পিউটারের মেমোরি সম্বন্ধে পড়ছি। তো কম্পিউটারের যে মেমোরিটা আমরা সবচেয়ে বেশি আলোচনা করি সেটা হচ্ছে হার্ড ডিস্ক। তোমরা এই যে ছবিতে একটা হার্ড ডিস্ক দেখতে পাচ্ছ, তো আমি যদি তোমাদেরকে প্র্যাকটিক্যালি একটা হার্ড ডিস্ক দেখাই, তো বাজারে যখন তোমরা হার্ড ডিস্ক কিনতে যাবে তখন তোমরা এই ধরনের হার্ড ডিস্ক, এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের হার্ড ডিস্ক তোমরা কিনতে পারবে বাজার থেকে। তো এটা হচ্ছে হার্ড ডিস্কের চিত্র, এগুলো হচ্ছে হার্ড ডিস্কের চিত্র। আর হার্ড ডিস্কটাকে যদি আমি খুলি, যদি আমি এর উপর থেকে স্ক্রু গুলো খুলে নিই, তাহলে কিন্তু এই ধরনের একটা চিত্র দেখতে পারবে। এই যে একটা গোল অংশ দেখতে পারবে, এই যে একটা কাটার মতো অংশ দেখতে পারবে। তো এগুলো কি, এগুলোর সঙ্গে আমরা একটু পরে পরিচিত হব। তো চলো আমরা শুরু করি। তো আমি হার্ড ডিস্কের চিত্রটা তোমাদেরকে দেখালাম, এখন আমরা হার্ড ডিস্ক সম্বন্ধে পড়বো। যেখানে কি বলেছে যে তোমরা যারা কম্পিউটার ব্যবহার করেছো তারা নিশ্চয়ই হার্ড ডিস্কের কথাও জেনে গেছো। অর্থাৎ কম্পিউটার ব্যবহার করলে অবশ্যই হার্ড ডিস্কটার কথা আমরা শুনে থাকবো। হার্ড ডিস্কটা হচ্ছে কম্পিউটারের স্মৃতি। কম্পিউটারে খোলা ফাইল হার্ড ডিস্কে জমা করে রাখা হয়, অর্থাৎ কম্পিউটারে যে কোনো ফাইল গুলোকে হার্ড ডিস্কে জমা রাখা হয়। সেটা ভিডিও ফাইল হতে পারে, অডিও ফাইল হতে পারে, কোনো লেখা হতে পারে, এগুলো কিন্তু হার্ড ডিস্কের মধ্যেই জমা থাকে। তো এটি আসলে তথ্য আহ, তোমার হচ্ছে এটি আসলে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র। অর্থাৎ কম্পিউটারে এখানে একটা নৈর্ব্যক্তিক আছে যে কম্পিউটারে কোন যন্ত্রটি হচ্ছে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র। অর্থাৎ কম্পিউটারে হার্ড ডিস্ক হচ্ছে তথ্য সংরক্ষণের প্রধান যন্ত্র। এখন দেখো আইবিএম কোম্পানি 1900, অর্থাৎ হার্ড ডিস্কের ইতিহাসটা আমরা একটু দেখি। যে আইবিএম নামক একটা কোম্পানি আছে, সে 1956 সালে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারে ডাটা সংরক্ষণের জন্য প্রথম হার্ড ডিস্কের ব্যবহার করে। অর্থাৎ হার্ড ডিস্কের ব্যবহার শুরু হয়েছিল কত সালে? 1956 সালে। হার্ড ডিস্কের ব্যবহার শুরু হয়েছিল 1956 সালে। কোন কোম্পানির মাধ্যমে? আইবিএম কোম্পানির মাধ্যমে। এবং কোন কম্পিউটারে, কোন ধরনের কম্পিউটারে? মেইন ফ্রেম এবং মিনি কম্পিউটারে। তো মিনি কম্পিউটারের কিন্তু চারটা ভাগ রয়েছে: মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার। তো আগে এদের মধ্যে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি, অর্থাৎ এই যে আমার কম্পিউটারটা যে আমি তোমাদের জন্য এগুলো লেকচার তৈরি করছি, সেই সেই কম্পিউটার, আমরা সচরাচর যে কম্পিউটারগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে মাইক্রো কম্পিউটার, অর্থাৎ সবচাইতে ছোট মানের কম্পিউটার। মিনি কম্পিউটার এবং মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে একটু বড় ধরনের কম্পিউটার, গবেষণার কাজে লাগে। তো এই ধরনের কম্পিউটারগুলোর জন্য আইবিএম কোম্পানি 1956 সালে প্রথম হার্ড ডিস্ক ব্যবহার করেছিল। তো এটা কিন্তু নৈর্ব্যক্তিকের একটা লাইন। তো আইসিটি যন্ত্রগুলো অন্যতম আহ, যন্ত্রগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো এদের তথ্য সংরক্ষণের ক্ষমতা। অর্থাৎ যে কোনো আইসিটি যন্ত্র বলো, তার কিন্তু তথ্য সংরক্ষণের ক্ষমতা রয়েছে। মোবাইল বলো, ল্যাপটপ বলো, অবশ্যই সেখানে তথ্য সংরক্ষণ করে রাখা যায়। তো আজকের কম্পিউটারগুলোতে সাধারণত 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইটের তথ্য ধারণ ক্ষমতার হার্ড ডিস্ক লাগানো থাকে। অর্থাৎ আজকে আমরা যে বাজারে হার্ড ডিস্ক গুলো কিনতে যাই যদি বাজারে, তাহলে আমরা 500 গিগাবাইট থেকে 4 টেরাবাইটের হার্ড ডিস্ক আমরা কিনতে পারবো। তো এমনকি সাধারণ মোবাইল ফোনের মধ্যে তথ্য ধারণও গিগাবাইটে হয়ে থাকে। তোমাদের মোবাইলের মেমোরি গুলোও তো গিগাবাইট। কারো মোবাইলের মেমোরি হচ্ছে 32 গিগাবাইট, কারো হচ্ছে 64 গিগাবাইট, এইরকম। তো আমরা যদি একটু ইতিহাসটা দেখি যে প্রথম দিকে হার্ড ডিস্কটা কি এত গিগাবাইট বা টেরাবাইটের ছিল কিনা, আমরা একটু দেখি। কিন্তু তোমরা শুনলে অবাক হবে, 1980 সালে 1 গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতা সম্পন্ন হার্ড ডিস্কের আকার ছিল একটি বড় সড়ো রেফ্রিজারেটর বা ফ্রিজের সমান। অর্থাৎ 1980 সাল, আজকে থেকে প্রায়
20-40 বছর আগে যে হার্ড ডিস্ক ব্যবহার করা হতো সেইখানে মাত্র 1 গিগাবাইট হার্ড ডিস্কের আকার ছিল একটা ফ্রিজের সমান। তাহলে কল্পনা করা যাচ্ছে এটা কেমন ধরনের ছিল। তো আরো একটু তথ্য দেখি যে আর এর দামও ছিল অনেক অনেক, শুধু যে সাইজে বড় ছিল এমনটা না, এর দামও আজকের দিনের চেয়ে অনেক বড় ছিল। তো আমি একটু তোমাদেরকে দাম সম্বন্ধে তথ্য দিই। হার্ড ডিস্ক যদি আজকের দিনে এই যে 500 গিগাবাইটের হার্ড ডিস্ক দেখতে পাচ্ছ, এই 500 গিগাবাইটের হার্ড ডিস্ক যদি তুমি আজকে কিনতে যাও তাহলে তোমার কিন্তু 1500 টাকা সর্বোচ্চ নিতে পারে, 1500 টাকার মধ্যে তুমি পেয়ে যাবে। অথচ 1980 সালে 1 গিগাবাইট হার্ড ডিস্কের দাম ছিল অনেক বেশি এবং সাইজও ছিল অনেক বেশি। তো প্রতি মেগাবাইটের জন্য $15,000 বা লাখ টাকা খরচ হতো। অর্থাৎ 1980 সালে 1 গিগাবাইট হার্ড ডিস্কে প্রতি মেগাবাইটের জন্য লাখ টাকা খরচ হতো। তাহলে কল্পনা করা যাচ্ছে এ- আমরা গত লেকচারে পড়েছি 1 গিগাবাইট সমান সমান 1000 মেগাবাইট। তাহলে 1000 মেগাবাইট হার্ড ডিস্কের দাম কত হতো? 1000 মেগাবাইট হার্ড ডিস্ক তো তখন ছিলই না। হ্যাঁ, তো 1 গিগাবাইটই ছিল, সেটার দাম ছিল 12 লক্ষ টাকার মতো। তাহলে এটা আমাদের কাছে গাল গল্পই মনে হতে পারে, কিন্তু এটা ছিল বাস্তব। তো এখনকার হার্ড ডিস্ক গুলো প্রায় হাতের মুঠোয় এঁটে যায়। অর্থাৎ এখন যে হার্ড ডিস্ক গুলো দেখতে পেলে, আমি যে একটু আগে তোমাদেরকে দেখালাম, এগুলো তো এক হাতে হাতের মুঠোয় তুমি নিতে পারবে, কিন্তু তখনকার দিনে হার্ড ডিস্কের সাইজ ছিল ফ্রিজের সমান। হ্যাঁ, এটাই বলেছে এখানে। তো এখন দেখো পরবর্তী অনুচ্ছেদে আমরা চলে আসি। সাধারণত হার্ড ডিস্কে কতগুলো চাকতি থাকে যাদেরকে প্লটার বলা হয়। তো হার্ড ডিস্কের চাকতিগুলোর নাম কি? চাকতিগুলোর নাম হচ্ছে প্লটার। এই যে চাকতিটা দেখতে পাচ্ছ, এটার সঙ্গে আমরা এখন পরিচিত হলাম। এই চাকতিটার নাম হচ্ছে কি? প্লটার। অর্থাৎ হার্ড ডিস্কটা খুললে আমরা এটা দেখতে পারবো। প্লটার প্লটার গুলো অ্যালুমিনিয়াম অ্যালয় বা কাঁচ বা সিরামিক্সের চাকতির উপর পাতলা চুম্বকীয় পদার্থের আস্তরণ দিয়ে তৈরি করা হয়। অর্থাৎ এই যে স- গোল জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি হতে পারে, কাঁচের তৈরি হতে পারে, অথবা সিরামিক্সের তৈরিও হতে পারে। এবং এটার উপরে একটা চুম্বকের আস্তরণ দেয়া থাকে। এই চুম্বকের আস্তরণ গুলার মধ্যেই কিন্তু তোমার তথ্য, অর্থাৎ গান ফাইল, মুভি ফাইল, অথবা কোনো লেখার ফাইল, এগুলো জমা হয়ে থাকে, এই চুম্বকীয় তথ্য। এবং এই যে চুম্বকীয় সেক্টর গুলো এবং তোমার এই যে সিরামিক্স এর তৈরি জিনিসটা, এই পুরাটাকেই কিন্তু প্লটার বলে। পুরাটাকেই প্লটার বলে। এবং তোমাদেরকে একটা অতিরিক্ত জিনিস আমি বলে রাখছি, যে তোমাদের যদি কারো হার্ড ডিস্ক নষ্ট হয় তাহলে কখনো হার্ড ডিস্কটা খুলতে যাবে না। এই হার্ড ডিস্কটা খুললেই এর মধ্যে যদি একটু বাতাস, বাহিরের বাতাস প্রবেশ করে, তোমাদের হার্ড ডিস্কের সমস্ত তথ্য ওই ভেনিশ হয়ে যাবে। কারণ সামান্য একটু বাতাস বা সামান্য একটু ধুলাবালি ওই চুম্বক ক্ষেত্রগুলোকে নড়িয়ে দেয়। এবং এই যেই চুম্বক ক্ষেত্রগুলোর মধ্যে তোমাদের তথ্য জমা থাকে, সামান্য একটু বাতাস যদি এই প্লটারটার উপরে পড়ে তাহলে সেই চুম্বক ক্ষেত্রটা নষ্ট হয়ে যায়। আর একটু চুম্বক ক্ষেত্র নষ্ট হলে তোমরা আর কোনো তথ্য পাবে না। এই জন্য তোমরা তোমাদের যদি ভবিষ্যতে কখনো হার্ড ডিস্ক নষ্ট হয়, এটা খুলবে না। তোমরা বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে বা মেকারের কাছে নিয়ে গিয়ে এটা তথ্যগুলো উদ্ধার করে নিতে পারবে, যদি গুরুত্বপূর্ণ তথ্য হয়। তো এইটা অত্যন্ত সেনসিটিভ। তো পাতলা চুম্বকের আস্তরণ দিয়ে তৈরি হয়। এই চুম্বকীয় পদার্থের উপরেই তথ্য সংরক্ষিত থাকে, আমি যেটা বললাম। তো হার্ড ডিস্ক চালু হলে এই প্লটার গুলো ঘুরতে থাকে। যখন তোমার হার্ড ডিস্কটা চালু হয়, অর্থাৎ কম্পিউটার ওপেন করো, কম্পিউটার স্টার্ট করো, তখন এগুলো প্রচন্ড দ্রুত গতিতে ঘোরে। এই প্লটার গুলো খুবই দ্রুত গতিতে ঘোরে। এবং দ্রুত গতিতে ঘোরে, এটাই বলেছে, প্রচন্ড গতিতে ঘুরতে থাকে। ঘূর্ণায়মান চাকতিগুলোর সংস্পর্শে হার্ড ডিস্কের লেখাপড়া অথবা রিড রাইট হেডটি এলে সে প্লটারে তথ্য সংরক্ষণ অথবা তথ্য পড়ে আমাদেরকে প্রদান করে। অর্থাৎ এই যে একটা কাঁটার মতো দেখতে পাচ্ছ, এই জিনিসটা যখন ঘোরে, এই প্লটারটা যখন ঘোরে, তখন এই কাঁটাটা এর এই প্লটারটার উপরে এরকম এরকম করে। এরকম এরকম করতে করতে এই প্লটারের ওই ম্যাগনেটিক সেক্টর গুলোতে হয় তথ্য জমা রাখতে পারে, না হলে ম্যাগনেটিক সেক্টর গুলো থেকে পূর্বে জমাকৃত তথ্য আমাদেরকে প্রদর্শন করতে পারে। অর্থাৎ এই হার্ড ডিস্ক গুলোর মধ্যে তথ্য জমাও রাখা যায়, আবার জমাকৃত তথ্য দেখাও যায়। এটাই বলেছে। এবং এই কাজটা করে থাকে কে? এই যে রিড রাইট হেডারটা, এটার নাম হচ্ছে রিড রাইট হেডার, একটা কাটার মতো। এইটাই হচ্ছে এই প্লটারের চাকতির এই চৌম্বক ক্ষেত্রগুলোর উপর থেকে তথ্য আনা নেয়ার কাজ করে।
এখন আসো আমরা নিচে যাই। তো আমাদের তথা পৃথিবীর তাবৎ ভাষার প্রতিটি অক্ষর ও প্রতীকের জন্য মেশিন ভাষার নির্দিষ্ট কোড আছে। অর্থাৎ মেশিন ভাষা কি? মেশিন ভাষা হচ্ছে জিরো এবং ওয়ান। তো মেশিন ভাষা জিরো এবং ওয়ানের একটা নির্দিষ্ট কোড আছে। তো অর্থাৎ সব জিরো এবং সব ওয়ানের অর্থ একই রকম না। যে অনুবাদক প্রোগ্রাম আমাদের ভাষাকে প্রসেসর বা মেশিনের বোধগম্য কোডে রূপান্তরিত করে। অর্থাৎ আমরা যেমন বুঝি যে বয় শূন্য রা রা, এই পড়া, এই পড়া মানে হচ্ছে পড়াশোনা করা, উপর থেকে পড়ে যাওয়া, উপর থেকে পড়ে যাওয়া। হ্যাঁ, আবার কয়াকারে কা বুড়ির চ, কাজ, কাজ মানে হচ্ছে কোনো একটা কিছু করা, কোনো কিছু একটা কিছু করা। এই যে পড়া, কাজ, এগুলো যেমন আমাদের কাছে নির্দিষ্ট আমরা বুঝতে পারি, আমাদের ভাষা ক খ গ ঘ এগুলোর মধ্যে সীমাবদ্ধ, এবং আমরা ক খ গ ঘ গুলোকে সাজালে একটা নির্দিষ্ট কাজ বুঝতে পারি। ঠিক তেমনি কম্পিউটারের ভাষা হচ্ছে জিরো ওয়ানের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু জিরো ওয়ানের নির্দিষ্ট তোমার সাজানো গোছানোর ক্ষমতা আছে। সেই সাজানো গোছানো থাকলে কম্পিউটার বুঝতে পারে এর মানে হচ্ছে এইটা। যেমন এখানে দেখো নানা ধরনের কোড রয়েছে। একটা কম্পিউটারের এই ধরনের অনেকগুলো কোড রয়েছে। অর্থাৎ আমাদের যেমন অনেক ভাষা আছে, বাংলা, ইংরেজি, ঠিক কম্পিউটারে অনেক ধরনের কোড আছে। উদাহরণ ASCII হচ্ছে একটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইন্টারন্যাশনাল ইন্টারচেঞ্জ। এখানে হচ্ছে ASCII কোড কম্পিউটারের তোমার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম আমাদের ভাষাকে প্রসেসর বা মেশিনের বোধগম্য কোডে রূপান্তরিত করে। এই কোডগুলো অনেক প্রকার হয়ে থাকে, তার মধ্যে একটা কোড হচ্ছে আস্কি কোড। আস্কি কোডের পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এই কোডের কথাটা উল্লেখ আছে। তো আস্কি কোড হচ্ছে 8 বিটের। 8 বিট মানে হচ্ছে আটটা সংখ্যা, 1 বিট মানে একটা সংখ্যা। এই দেখো 8 বিট। এখন আস্কি কোড অনুসারে 0100000001, এইটার মানে হচ্ছে বড় হাতের এ। কম্পিউটারে যখনই এই যে তোমার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম কি করে, আমরা যখন কম্পিউটারে এ লিখি, কম্পিউটারের কাছে পাঠিয়ে দেই, তখন অনুবাদক প্রোগ্রাম আমাদের এটাকে এততে রূপান্তরিত করে। অর্থাৎ 10100001, এটা এটাতে রূপান্তরিত করে কম্পিউটারের কাছে পাঠিয়ে দেয়। তখন কম্পিউটার এটা পড়লে বুঝতে পারে যে এর মানে হচ্ছে এ, এর মানে হচ্ছে এ। অনুরূপ ভাবে যদি তুমি বি লেখো, তাহলে অনুবাদক প্রোগ্রাম কি করে, এটাকে আস্কি কোডে 01000010 এটাতে রূপান্তরিত করে। এটার মানে হচ্ছে বি। তাহলে এখানে নৈর্ব্যক্তিক প্রশ্ন আসতে পারে যে আস্কি কোড অনুসারে এ মানে কত, বি মানে কত, তারপরে প্রশ্নবোধক চিহ্ন মানে কত, এবং কমা মানে কত, এই চারটা আস্কি কোড অনুসারে কত, এটা তোমার নৈর্ব্যক্তিক প্রশ্ন হিসেবে আসতে পারে। তো আশা করা যায় যে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো ইত্যাদি। তো বর্তমানে জনপ্রিয় কোড হলো ইউনিকোড। আস্কি কোডের মতোই একটা কোড হচ্ছে ইউনিকোড। তো এটা এখন শুধু নামটা জানলেই হবে, আর বিস্তারিত এখানে কিছু দেয়নি। তো তোমরা যখন বড় লেভেলে কম্পিউটার সায়েন্স যদি পড়ে থাকো, বা বড় লেভেলের কোনো একটা প্রোগ্রামার হয়ে থাকো, তখন তোমরা বিভিন্ন ধরনের মেশিনের ভাষা তোমাদের জানা হয়ে যাবে। তখন তোমরা একাধিক ভাষা, এই ধরনের কোড বা এই ধরনের সংখ্যাগুলোর বিন্যাস আরো সুন্দরভাবে জানতে পারবে। তো যাই হোক শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এতটুকুই পড়ি। তো আমরা আজকে কি পড়লাম? আমরা আজকে পড়লাম মেমোরি ও স্টোরেজ ডিভাইস। সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের মেমোরি সম্বন্ধে জেনেছি। এরপরে আমরা পড়েছি মাদারবোর্ড সম্বন্ধে, অর্থাৎ যেটা কম্পিউটারের মেইন বোর্ড, যেটার মধ্যে কম্পিউটারের সকল যন্ত্রপাতি একত্রিত করা থাকে। এবং সর্বশেষে আমরা পড়েছি প্রসেসর, যেটা কম্পিউটারকে মস্তিষ্কের সঙ্গে যেটাকে তুলনা করা যায়, যেটাকে কম্পিউটার মস্তিষ্ক বলা হয়। এটা আমরা শিখেছি। তো এই পর্যন্তই, আশা করা যায় যে তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে তো আমরা সেটা ফেসবুক লাইভে সমাধান করে নেব গ্রুপে। আর এর উপর আজকে যেটা পড়লাম তার উপরে আমি তোমাদেরকে কিছু বাসার কাজ দেবো, এটা তোমরা করে আমাকে সাবমিট করবে। তো এই পর্যন্তই, তোমরা ভালো থেকো। সামনের দিনে আমরা আবার এই অধ্যায়ের বাকি অংশটুকু শেষ করব। ধন্যবাদ।